আচ্ছা, এমন কাহিনী কেউ কি শুনছেন? একজন মনীষী নোবেল পুরস্কার পাইছেন, তার সাক্ষাৎকার নেয়ার জন্য সাংবাদিকরা হন্যে হইয়া তাকে খুঁজতেছেন, কিন্তু তিনি স্টেডিয়ামে ফুটবল খেলা দেখতে ব্যস্ত। হ্যাঁ, এইটা কিন্তু বাস্তবে ঘটে গেছে। ১৯৫৭ সালে আলবেয়ার কামু যখন সাহিত্যে নোবেল পুরস্কার পান, তার সাক্ষাৎকার নেয়ার জন্য সাংবাদিক জাতি পুরা ব্যস্ত হয়ে গেছে, কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যাইতেছে না। পরে জানা গেল উনি পার্ক দ্য প্রিন্সেসে ফুটবল খেলা দেখতে ব্যস্ত। পার্ক দ্য প্রিন্সেস প্যারিস সেন্ট জার্মানের হোম গ্রাউন্ড, এটা আমরা অনেকেই জানি। পিএসজি ভক্ত যারা আছেন অনেকেই হয়তো এক্সাইটমেন্টে লাফ দিয়ে দিচ্ছেন যে বিশ্ববরেণ্য সাহিত্যিক দার্শনিক আলবেয়ার কামু তিনি হয়তো পিএসজির ফ্যান ছিলেন। পিএসজির খেলা দেখার জন্য নোবেল প্রাইজের চিন্তা ভাবনা বাদ দিয়া তিনি পার্ক দি প্রিন্সেসে বসে আছেন। আসলে বিষয়টা সেরকম না, কারণ পিএসজি ক্লাবটার জন্মই হয়েছে ১৯৭০ সালে, আর আমরা যে ঘটনার কথা আলোচনা করলাম সেটা ১৯৫৭ সালের ঘটনা। ১৯৭০ সালে প্যারিস এফসি এবং স্টাডে সেন্ট জার্মেইন এই দুইটা ক্লাব একীভূত হয়ে পিএসজি ক্লাবটার জন্ম হয়। সেদিন পার্ক দি প্রিন্সেসে রেসিং দি প্যারিসের সাথে মোনাকোর খেলা চলতেছিল। আলবেয়ার কামু তিনি রেসিং দি প্যারিসের একজন কট্টর ফ্যান ছিলেন। এটার একটা মজার কারণ আছে। আলবেয়ার কামু তিনি ছোটবেলা থেকেই ফুটবল খেলার সাথে ইনভলভ ছিলেন এবং জুনিয়র টিমে তিনি খেলতেন। তো আলজেরিয়াতে তিনি যে জুনিয়র টিমে ফুটবল খেলতেন, সেই টিমের জার্সির কালার ছিল ব্লু এবং হোয়াইট স্ট্রাইপওয়ালা জার্সি, এবং রেসিং প্যারিসের জার্সির কালারটাও সেম। তো তিনি আলজেরিয়া থেকে যখন প্যারিসে শিফট হলেন, তো সেই সময়টাতে জার্সির কালার দেখা তার নিজের পুরনো টিমের কথা মনে পড়ে যায়। তখন থেকে তিনি রেসিং প্যারিসের সমর্থক বনে যান। আহ, আমার মনে হয় যে তিনি যদি বর্তমান এই বিশ্বকাপের সময় জাতীয় দলের খেলা দেখতেন, আর্জেন্টিনার জার্সি দেখা হয়তো আর্জেন্টিনার তিনি ফ্যান হয়ে যেতেন। ১৯২০ থেকে ৩০ সাল পর্যন্ত তার ফুটবল কেরিয়ার ছিল। ছোটবেলায় উনি অসাধারণ খেলোয়াড় ছিলেন, এটা তার সমসাময়িক অনেকেই বলে থাকেন। তিনি মূলত গোলকিপার পজিশনে খেলতেন, আর মাঝে মধ্যে কখনো কখনো স্ট্রাইকার হিসাবেও তিনি খেলতেন। তো দুইটা পজিশনে তিনি খুব ভালো খেলতেন। এরপর যক্ষা রোগে আক্রান্ত হওয়ার পরে তার ফুটবল কেরিয়ার শেষ হয়ে যায়। খেলা ছাইড়া দিলেও ফুটবলের প্রতি তার যে অসাধারণ প্রেম, এটা তিনি সারা জীবন ধরে রাখছিলেন। এই ফুটবলের প্রতি তার ভালোবাসা কখনোই কিন্তু খুব একটা কমে নাই। এরপরে তিনি স্কুলে শিক্ষকতা শুরু করলেন। স্কুলে যখন তিনি শিক্ষকতা শুরু করছেন, ওই সময়টাতে তার যে স্কুলের টিম আছে সেখানে তিনি কোচ হিসাবে কাজ করেছেন। পরবর্তীতে প্যারিসে এসে যখন সাংবাদিকতা শুরু করলেন, তখনও কিন্তু আলজেরিয়াতে তার যে টিমে তিনি খেলতেন সেই টিমের খেলাধুলার রেজাল্ট সম্পর্কে তিনি নিয়মিত খোঁজ খবর রাখতেন। প্রতি রবিবার দিন পত্রিকার আশায় তিনি হা করে বসে থাকতেন কখন পত্রিকা আসবে, পত্রিকা স্কোর দেখলে তার প্রিয় টিম জিতছে কিনা হারছে সেই জিনিসটা তিনি জানতে পারবেন। আর প্রিয় টিমের জয়ের খবর পাইলে তিনি আনন্দে একদম উদ্বেলিত হয়ে যেতেন। একসময় তিনি লেকচার দেওয়ার জন্য ব্রাজিলে গেছেন। তো ব্রাজিলে যাওয়ার পরে তিনি আয়োজকদেরকে বললেন যে আমার একটা ফুটবল খেলা দেখার ব্যবস্থা করে দাও। তো ব্রাজিলের লোকজন তো খুবই ফুটবল প্রেমী, তারা এই কথা শুনা মানে আনন্দে পুরো একদম আটখানা হয়ে গেছে। ফুটবল খেলাকে অনেকেই বলে থাকেন যে চরম অ্যাবসার্ড একটা খেলা। একটা বলের পিছনে ২২ জন মানুষ দৌড়াইতেছে, এটা অনেকের কাছেই সে আমলে অনেক অ্যাবসার্ড লাগতো। আজকাল ফেসবুকে ঢুকলেও দেখি যে অনেক বড় বড় নেতা টাইপ মানুষজন তারাও বলেন যে একটা বলের পিছনে কেন ২২ জন দৌড়াবে, এটা পুরোপুরি অ্যাবসার্ড একটা কাজকর্ম। কিন্তু আলবেয়ার কামুর কাছে ফুটবল খেলাটা মোটেও অ্যাবসার্ড কিছু না। তার মধ্যে মানুষের পুরা লাইফটাই অ্যাবসার্ড। মিথ অফ সিসিফাসের ভিতর আমরা দেখতে পাই যে উনি লেখছে সিসিফাসের কাজ হলো প্রত্যেকদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিরাট একটা পাথরকে ঠেলা ঠেলা পাহাড়ের উপরে উঠানো। সকালবেলা সে আবার দেখে যে পাথর আগের জায়গায় চলে আসে, হ্যাঁ, আবার সে ঠেলতে শুরু করে। তো মানুষের লাইফটা কাইন্ড অফ এরকম অ্যাবসার্ড। প্রত্যেক দিনে সেই মনোটোনাস একটা রুটিনের ভিতর দিয়ে সে চলতেছে, এবং যার কোনো উদ্দেশ্য আলটিমেটলি নাই। তো কামু বলেন যে উই মাস্ট ইমাজিন সিসিফাস হ্যাপি, যে আমরা এই মনোটোনাস লাইফটা আমরা লিড করে যাচ্ছি, তো সেখানেই আমাদের সুখী থাকতে হবে। লাইফের আলটিমেট কোনো মিনিং নাই, মানুষ নিজেই হয়তো তার লাইফের মিনিং আবিষ্কার করতে হবে। দেখেন আপনার জীবনে আপনি বা আমি আমরা যাই করি না কেন, দিন শেষে দেখা যায় কোনো কিছুরই কিন্তু কোনো মিনিং নাই। আমরা সবাই দিন শেষে কবরেই চলে যেতেছি। এই যে দেখেন লাইফে উপরের দিকে উঠার জন্য এত ধরনের পরিশ্রম, এত দৌড়ঝাঁপ, এত ইদুদ্দৌর, এত কিছু করার পরে দিন শেষে আলটিমেট ডেস্টিনেশন কি? মানুষজন কবরেই চলে যেতেছে। তেমনি দেখেন যে ফুটবল খেলাটাকে হয়তো মানুষজন অ্যাবসার্ড বলতেছে, কিন্তু
কামুর মতে সেই খেলাটা দেখে বা খেলাটা খেলা আপনি কিন্তু যে আনন্দটা পাইতেছেন সেই জিনিসটাই কিন্তু আপনার লাইফকে একটা মিনিংফুল একটা এক্সপ্রেশন কিন্তু দিচ্ছে। তো এটার জন্যই তিনি এই যে আনন্দটা খেলা দেখার বা খেলা ফিল করার যে এক্সাইটমেন্ট সেই জিনিসটা তিনি কিন্তু কখনো মিস করতে চান নাই। এই বিষয়ে তিনি বলে গেছেন, অ্যাডোর দ্য এক্সপিরিয়েন্স অফ বিইং অ্যালাইভ, যতক্ষণ বাইচা আছো এক্সপিরিয়েন্সটাকে উপভোগ করো। আর হিউম্যান এক্সপিরিয়েন্সটা উপভোগ করার জন্য ফুটবলের মতো কোনো খেলা কিন্তু আর হয় না। কারণ এখানে আপনার এক্সাইটমেন্ট, এখানে অনিশ্চয়তা, এখানে জিতার পরে যে প্রচন্ড গ্লোরি এবং হারার পরে তীব্র লেভেলে অ্যাগনি, এটা যেন মানব জীবনের একটা প্রতিফলন। আমাদের হিউম্যান লাইফের যে জার্নিটা আছে সেই জিনিসটারই আলটিমেট একটা রিফ্লেকশন। প্যারিসের যে বুদ্ধিজীবী সার্কেল ছিল তাদের সাথে কামুর একটা সময় বিরোধ তৈরি হয়, বিশেষ করে ছাত্রের সাথে। প্যারিসের বেশিরভাগ বুদ্ধিজীবী ছিলেন কিছুটা লেফট ঘেঁষা, তো তারা কমিউনিজমকে অনেক আসলে ফেভারেবল দৃষ্টিতে দেখতেন। কিন্তু পরবর্তীতে সোভিয়েত ইউনিয়ন এবং বিভিন্ন জায়গায় কমিউনিজমের যে বর্বরতার বিভিন্ন নিউজ বাইর হওয়ার পরে তারা দেখা গেছে বামপন্থী বুদ্ধিজীবী যারা আছেন তারা একদম অন্ধভাবে কমিউনিজমকে সমর্থন দিচ্ছেন। কিন্তু কামুর কথা হচ্ছে যে মানে বর্বরতা মানে বর্বরতা, এটা দুনিয়ার যেই করুক না কেন বা যেই জায়গায় হোক না কেন, তো এটা নিয়ে তাদের সাথে একটা তার কনফ্লিক্ট তৈরি হয়। আবার সেই সময়টাতে দেখা যায় উনি নোবেল প্রাইজ পাওয়াতে ব্যাপক লেভেলে খ্যাতি পাইছেন। প্যারিস শহরে উনি টিকতে পারতেছেন না। তো লাস্টে উনি বিরক্ত হয়ে সিদ্ধান্ত নিলেন যে প্যারিস ছেড়া উনি আলজেরিয়ায় ফেরত যাবেন। তো আলজেরিয়ায় তিনি পৌঁছায় গেছেন। এয়ারপোর্ট থেকে নামার পরে ট্যাক্সিতে উঠতে যাবেন, ট্যাক্সি ড্রাইভার তারা চিনা ফেলাইছে। এটা তো অবশ্য স্বাভাবিক, উনার মতো এত বড় একজন মনীষী চিনাটাই স্বাভাবিক। কিন্তু ট্যাক্সি ড্রাইভার তাকে এত বরেণ্য একজন সাহিত্যিক কিংবা বরেণ্য একজন দার্শনিক হিসাবে কিন্তু চিনে নাই। সে চিনছে ওই যে আলজেরিয়া ছোটবেলায় তিনি যে ক্লাবে গোলকিপার হিসাবে খেলতেন সেই ক্লাবের গোলকিপার হিসাবে তাকে তিনি রেকগনাইজ করে ফেলছেন। আলবেয়ার কামুর বিভিন্ন লেখাও কিন্তু তার ফুটবল প্রীতির কথা প্রকাশ পেয়েছে। তিনি লাস্টের দিকে একটা আত্মজীবনীমূলক গ্রন্থ লিখতেছিলেন, দ্য ফার্স্ট ম্যান। তো এটা লেখার কাজ তিনি শেষ করে যেতে পারেন নাই। সেই গল্পের নায়ক থাকে জ্যাক। জ্যাকের জন্ম হচ্ছে আলজেরিয়ায় খুব দরিদ্র পরিবারে। তো সে দেখা যায় আলজেরিয়ার এরকম রুক্ষ প্রান্তরে সে এরকম চটের বস্তা টস্তা পেঁচায় একটা বল বানায়, সে বল দিয়ে সে ফুটবল খেলায় ব্যস্ত থাকে। আর এই ফুটবল খেলা তাকে তার দারিদ্র এবং জাগতীয় অ্যাগনি থেকে তাকে দূরে রাখে। এটা মূলত আলবেয়ার কামুর নিজের জীবনেরই একটা প্রতিফলন। তিনি খুব ছোটবেলায় তার পিতা মারা যান যুদ্ধে গিয়া। তো ছোটবেলা থেকে অনেক দরিদ্র অবস্থার মধ্য দিয়ে তিনি বড় হয়েছেন। দেখা যায় যে বেশিরভাগ ফুটবলারই অনেকেই আছেন এরকম দরিদ্র অবস্থার ভিতর দিয়ে বড় ফুটবলার হয়ে গেছেন। তো আলবেয়ার কামুরও একটা পটেনশিয়াল ছিল যে বড় একজন ফুটবল হওয়ার। তিনি খুবই ভালো একজন ফুটবলার ছিলেন। হয়তো এমনও হইতে পারতো যে তার যদি টিভি না হইতো তিনি হয়তো সাহিত্যের পথে আসতেন না, তিনি হয়তো ফুটবল খেলার জগতেই থাকতেন। হয়তো ওই যে জিদান কিংবা জিদান তো বর্তমান সময়ের হয়তো সে আমলে জাস্ট ফন্টেইন অথবা ফ্রেঞ্চ লেজেন্ডদের জায়গায় আমরা হয়তো আলবেয়ার কামুর নাম হয়তো আজকে শুনতে পারতাম, দার্শনিক কিংবা লেখক হিসাবে নয়, বরং বিশ্ববরেণ্য ফ্রেঞ্চ ফুটবলার হিসাবে। এরকম ফুটবল পাগলা আর কোনো মনীষীর কথা কি আপনাদের জানা আছে? যদি জানা থাকে কমেন্টে জানাবেন। আর ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।